আরব দেশগুলো কি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঢেউ। দোহায় অনুষ্ঠিত ইসলামিক শীর্ষ সম্মেলনের পর উপসাগরীয় দেশগুলো থেকে এসেছে এক বিশাল ঘোষণা। যদি কেউ এক দেশকে আক্রমণ করে, পুরো উপসাগরীয় অঞ্চল প্রস্তুত প্রতিক্রিয়া দেখাতে। জিসিসি কাতারে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এটিকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। সুপ্রিম কাউন্সিল স্পষ্টভাবে জানিয়েছে, রাষ্ট্রগুলোর নিরাপত্তা অখণ্ড। একজনের উপর আক্রমণ সকলের উপর আক্রমণ। হামলার পর জিসিসি দ্রুত প্রতিরক্ষামূলক অবস্থার মূল্যায়ন করতে দোহায় একটি অসাধারণ অধিবেশন আয়োজন করেছে। হামলার পর জিসিসি দ্রুত প্রতিরক্ষামূলক অবস্থার মূল্যায়ন করতে দোহায় একটি অসাধারণ অধিবেশন আয়োজন করেছে। কাউন্সিল যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপসাগরীয় প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন সামরিক কমান্ডকেও নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন করতে। দোহায় ইসরায়েলের হামলা কাতারের মধ্যস্থতা ভূমিকা পুরোপুরি ব্যাহত করেছে। এটি কেবল কাতারের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য শঙ্কার সংকেত। এই হামলা গাজায় যুদ্ধবিরতি আয়োজন, বন্দিদশা ও বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। জিসিসি সব দেশের পক্ষ থেকে কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং এর প্রতিক্রিয়ামূলক পদক্ষেপগুলোর পূর্ণ সমর্থন জানিয়েছে। সুপ্রিম কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, এই আক্রমণ মোকাবেলায় কাতারের পাশে জিসিসি রাষ্ট্রের পূর্ণ সংহতি রয়েছে। জোর দিয়ে বলা যায়, জিসিসি রাষ্ট্রের নিরাপত্তা অবিচ্ছেদ্য। জিসিসি সনদ এবং যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুসারে যে কোনো একটির ওপর আক্রমণ তাদের সকলের উপর আক্রমণ। দোহা শীর্ষ সম্মেলনের পর আরব ও মুসলিম নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেছেন। খসড়া বিবৃতিতে দেশগুলিকে আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের সাথে সব সম্পর্ক পর্যালোচনা করতে। এছাড়া তারা উল্লেখ করেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড বন্ধ করতে আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। জিসিসি সচিব মার্কিন যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের ওপর প্রভাব ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। এটি ইঙ্গিত দেয় যে মুসলিম দেশগুলো কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকছে না, তারা সত্যি একত্রে পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের শক্তি ও প্রভাব। ইরানও এই ঐক্যের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক ও কৌশলগত শক্তি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্বতন্ত্র গোষ্ঠীর সঙ্গে সংযুক্তি এবং আরব অঞ্চলে তার প্রভাব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো হিসেবে কাজ করছে। মুসলিম দেশগুলো একজোট হলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই পাল্টে যেতে পারে। কাতারে ইসরায়েলি হামলার পর আরব দেশগুলো এক নতুন অবস্থানে দাঁড়িয়েছে। দোহা সম্মেলনের ঘোষণা কেবল রাজনৈতিক নয়, এটি সামরিক প্রতিশ্রুতি এবং মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায়ের সূচনা। মুসলিম বিশ্ব কি সত্যিই ঐক্যবদ্ধ হবে, নাকি পশ্চিমা চাপ ও কূটনৈতিক জটিলতায় আবারও থেমে যাবে, যার উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য। কল্পনা করুন, অসীম নীল সমুদ্র হঠাৎ কেঁপে উঠল। ঢেউয়ের বুক চিরে ছুটে যাচ্ছে একের পর এক ক্রুজ মিসাইল। আকাশ ভেদ করে এগুলো উড়ে যাচ্ছে এমন সব শহরের দিকে যেগুলোর নাম শুনলেই শক্তির প্রতীক ভেসে ওঠে চোখে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন। আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের এক প্রভাবশালী আইন প্রণেতা স্পষ্ট জানালেন, তাদের হাতে আছে সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর ক্রুজ মিসাইল। চাইলে এগুলো আঘাত হানতে পারবে আমেরিকার শহরে, এমনকি ইউরোপের গভীর হৃদয়ে। এটি কোনো কল্পনা নয়, বরং এক বাস্তব শক্তির প্রতিধ্বনি। গত ২০ বছর ধরে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর অ্যারোস্পেস ফোর্স সমুদ্রের বুককে পরিণত করেছে এক ভাসমান দুর্গে। যুদ্ধজাহাজ, সাবমেরিন আর অদৃশ্য মিসাইল সিস্টেম দিয়ে তারা গড়ে তুলেছে এমন প্রতিরক্ষা যা মুহূর্তে আক্রমণাত্মক শক্তিতে রূপ নিতে পারে। এই ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যেই সমুদ্র কেঁপে উঠল। ভারত মহাসাগরের উত্তরাংশ আর ওমান সাগরে শুরু হলো ২ দিনব্যাপী ভয়ঙ্কর সামরিক মহড়া ইকতেদার 1404। এখানে হাজির হলো ইরানের প্রকৃত শক্তি। যুদ্ধজাহাজ ভরা মিসাইল, সাবমেরিন গোপনে শত্রু খুঁজছে, আকাশ ইউনিট সতর্ক পাহারায়, উপকূল থেকে সমুদ্র ভিত্তিক ঘাঁটি একসাথে মিসাইল নিক্ষেপ করছে।
লক্ষ্যবস্তুগুলো মুহূর্তেই ধ্বংস। সমুদ্র যেন রূপ নিল জ্বলন্ত রণক্ষেত্র। ইরানের মিসাইলের মহাকাব্য। এই মহড়ার মূল নায়ক ছিল 3 মহাশক্তিধর মিসাইল কাদের, গাদের ও নাসির। কাদের মাঝারি পাল্লার স্টেলথ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, শত্রু জাহাজ ও উপকূলকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। নির্ভুল আঘাত, উচ্চ ধ্বংস ক্ষমতা, এক কথায় শত্রুর দুঃস্বপ্ন। গাদির দীর্ঘ পাল্লার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, রাডার এড়িয়ে ছুটে যায় মৃত্যুর দূত হয়ে। শত্রুপক্ষের উন্নত রাডার সিস্টেমও এই মিসাইল থামাতে অক্ষম। নাসির স্বল্প পাল্লার হলেও প্রাণঘাতী, ছোট দূরত্বে অবিশ্বাস্য নির্ভুলতায় আঘাত হানতে পারে এবং শত্রুকে অপ্রস্তুত অবস্থায় নিশ্চিহ্ন করতে সক্ষম। জেনেভে ও সাভালান নামের ডেস্ট্রয়ার জাহাজ থেকে একযোগে ছুটে গেল মিসাইল। সমুদ্রের নির্ধারিত লক্ষ্যবস্তু মুহূর্তেই টুকরো টুকরো। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সমুদ্র, কেঁপে উঠল বিশ্ব রাজনীতি। এই মহড়ার আড়ালে ছিল গভীর বার্তা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশে এই মহড়া চালানো হয়। উদ্দেশ্য শুধু প্রতিরক্ষা নয়, বরং ঘোষণা, ইরান আক্রমণের জন্য প্রস্তুত। আমাদের শক্তি কোনো প্রদর্শনী নয়, এটি বাস্তব। এই মহড়ায় পরীক্ষা করা হলো ইরানের সর্বাধুনিক দেশীয় প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং সমুদ্র থেকে আকাশে আঘাত হানার সামর্থ্য। সবই সফল। এ যেন এক সিনেমার দৃশ্য। সমুদ্রের বুক থেকে মিসাইল ছুটে যাচ্ছে, বিস্ফোরণে ভেঙে পড়ছে লক্ষ্যবস্তু, আকাশ ভরে যাচ্ছে ধোঁয়ার রেখায়। দূরে বসে ওয়াশিংটন, তেল আবিব আর ইউরোপের রাজধানীগুলো আতঙ্কে কাঁপছে। শিরোনাম যেন প্রস্তুত, ইকতেদার 1404, সমুদ্র থেকে জেগে ওঠা ইরানের শক্তি। ইরান প্রমাণ করেছে তাদের শক্তি শুধু মাটিতে বা আকাশে নয়, সমুদ্রের বুকে লুকিয়ে আছে এক অদম্য মহাকাব্য। এখন প্রশ্ন, আমেরিকা ও তার মিত্ররা কি এই শক্তির সামনে দাঁড়াতে প্রস্তুত, নাকি সমুদ্র থেকে শুরু হবে নতুন এক বৈশ্বিক যুদ্ধ? রাত নেমেছে গাজার দক্ষিণে। ভাঙা বাড়ি ঘর, জ্বলন্ত ধ্বংসস্তূপ, কাঁপতে থাকা আকাশ। হঠাৎ করে গুলির শব্দে থরথর করে ওঠে দক্ষিণ গাজার আল জাইতুন মহল্লা। মসজিদের পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছিল ইসরায়েলি ট্যাঙ্ক আর সামরিক যান। ঠিক সেখানেই হঠাৎ বেরিয়ে আসা এক ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে আল কাসম ব্রিগেডের যোদ্ধা। মুহূর্তেই থেমে যায় সেই সেনার চলাচল। এক দফা মেশিন গানের গুলিতে নিস্তব্ধ হয়ে যায় হায়নার মতো দখলদার সৈন্য। কিছুক্ষণের মধ্যে আকাশে দেখা যায় উদ্ধারকারী হেলিকপ্টার। আহত কিংবা নিহত সেনাদের সরিয়ে নিতে নামে সেটি। দৃশ্যটা যেন প্রতিরোধের এক ছোট ছবি, যা আঁকা হচ্ছে দিনের পর দিন। অবরোধের শহরে অবিনশ্বর প্রতিরোধ। গাজার মানুষ আজ 2 বছরেরও বেশি সময় ধরে শ্বাসরুদ্ধ অবরোধে। আকাশ থেকে বোমা, সমুদ্রপথে অবরোধ, স্থলপথে ঘিরে রাখা। মৃত্যু আর ক্ষুধার্ত দিন তাদের নিত্যসঙ্গী। তবু ভাঙেনি তাদের মনোবল। গাজা প্রমাণ করছে প্রতিরোধ কখনো শেষ হয় না। দক্ষিণের খান ইউনিসের আল সাঁতার আল ঘারবি এলাকায় ইসরায়েলি সামরিক যান চলাচল করছিল। হঠাৎ 17 মিলিমিটার মর্টারের গোলা আছড়ে পড়ে। চারপাশ কেঁপে ওঠে। আল কুদস ব্রিগেড দাবি করে তাদের এই হামলায় শত্রুর সামরিক যন্ত্রপাতি ভেঙে গেছে। ভিন্ন ব্রিগেড এক প্রতিরোধ। খান ইউনিসের উত্তরে আল ভিল্লা স্ট্রিটে আবারও নাটকীয় দৃশ্য। আল আকসা শহীদ ব্রিগেড আর আল নাসের সালাহ উদ্দিন ব্রিগেড, দুটি ভিন্ন সংগঠন, কিন্তু একই কণ্ঠে একসাথে ছুঁড়ে দেয় 60 মিলিমিটার মর্টার। লক্ষ্য ইসরায়েলি সেনাদের সমাবেশ ও সামরিক যানবাহন। গাজার মানুষ এই দৃশ্যকে আখ্যা দিয়েছে ভ্রাতৃত্বের প্রতিরোধ। কারণ ভিন্ন পতাকার নিচে দাঁড়িয়েও কণ্ঠস্বর একটাই, স্বাধীনতার ডাক। আকাশ থেকেও আঘাত। শুধু স্থলযুদ্ধ নয়, আকাশেও পাল্টে আঘাত। দক্ষিণ গাজার আকাশে চক্কর দিচ্ছিল এক ইসরায়েলি ড্রোন। নজরদারির কাজে ব্যস্ত সেই প্রযুক্তির চোখ মুহূর্তেই ভূপাতিত হলো। মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা গুলি ছুড়ে নামিয়ে দিল ড্রোনটিকে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল আকাশে। ইসরায়েলি প্রযুক্তির দাম্ভিকতার পতন যেন চোখের সামনে ফুটে উঠল। প্রায় 23 মাস ধরে গাজার আকাশ কাঁপছে বোমার শব্দে। হাসপাতাল ভেঙে পড়েছে, শিশুদের খেলনা ভেঙে গেছে, শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবু প্রতিদিনই লেখা হচ্ছে নতুন প্রতিরোধের গল্প। ধ্বংসের ভেতর থেকে জন্ম নিচ্ছে সাহসের আলো। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা প্রতিবাদে নেমেছেন। তারা যুদ্ধ থামিয়ে বন্দীদের ফিরিয়ে আনার দাবি করছেন, কিন্তু নেতানিয়াহুর সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে।
ফলে রক্তপাত থামছে না আর প্রতিরোধ আরও তীব্র হচ্ছে। এই ধারাবাহিক হামলাগুলো শুধু সামরিক অভিযান নয়, বরং এক অদম্য বার্তা, আমরা বেঁচে আছি, আমরা প্রতিরোধ করছি। ইসরায়েল যত ট্যাঙ্ক, ড্রোন বা যুদ্ধবিমান নিয়ে আসুক না কেন, ভাঙা শহরের গলিগুলোতে জন্ম নিচ্ছে নতুন সাহসের গল্প। একদিন ইতিহাস লিখবে, গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকেও এক জাতি মাথা তুলে দাঁড়িয়েছিল, লড়েছিল আর রক্ষা করেছিল নিজের অস্তিত্ব। শনির দশা নেমেছে আমেরিকার আকাশে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের ভরসার যুদ্ধবিমানই আজ পরিণত হচ্ছে ধ্বংসের খেলায়। ভার্জিনিয়া উপকূল, স্থানীয় সময় সকাল 10টা। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83-এর এক পাইলট নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারালেন বিমানের। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মার্কিন নৌবাহিনীর গর্ব FA-18E সুপার হর্নেট আছড়ে পড়ল সমুদ্রে। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় 820 কোটি, সে বিমান এখন সমুদ্রের অন্ধকারে। পাইলট ইজেক্ট করে প্রাণ বাঁচালেও যুদ্ধবিমানটি এখনো উদ্ধার করা যায়নি। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, $67 মিলিয়ন মূল্যের যুদ্ধবিমান সমুদ্রে ডুবে যাওয়ার পর নৌবাহিনীর পাইলটকে উদ্ধার করা হয়। প্রায় 90 মিনিট পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার হন তিনি। শুধু এই একটি নয়, গত 10 মাসে এ নিয়ে 6টি সুপার হর্নেট হারালো মার্কিন নৌবাহিনী। এর আগে গত এপ্রিলে একটি যুদ্ধবিমান USS হ্যারি এস ট্রুম্যান রণতরী থেকে ছিটকে পড়ে সাগরে তলিয়ে যায়। শনি যেন কেবল আমেরিকায় থামেনি, মালয়েশিয়ার কুয়ান্তান বিমান ঘাঁটিতেও একই ট্র্যাজেডি। একটি FA-18D হর্নেট উড্ডয়নের সময় হঠাৎ আগুন ধরে যায়। বিস্ফোরিত হয়ে রানওয়েতে ভেঙে পড়ে বিমানটি। সৌভাগ্যক্রমে 2 পাইলট ইজেক্ট করে বেঁচে যান। নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জ্যাকি পরাশর জানান, স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83-এর নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটির নিয়ন্ত্রণ হারান পাইলট। তিনি সঙ্গে সঙ্গে ইজেক্ট করেন এবং পরে উদ্ধারকর্মীরা তাকে সমুদ্র থেকে নিরাপদে বের করে আনেন। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান হঠাৎ করে কেন ভেঙে পড়ছে? FA-18 সুপার হর্নেট 2 ইঞ্জিন বিশিষ্ট একটি মাল্টি রোল ফাইটার জেট, যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি এক দানব। আকাশ থেকে আকাশে কিংবা আকাশ থেকে মাটিতে সব ধরনের হামলায় সক্ষম। ম্যাক 1.8 গতিতে ছুটে যেতে পারে। কেবল যোদ্ধা নয়, গোয়েন্দা ও প্রতিরক্ষাতেও সমান শক্তিশালী। তবু বাস্তবতা ভিন্ন। গত 1 বছরে এই শক্তির প্রতীক পরিণত হয়েছে দুর্বলতার চিহ্নে। প্রশিক্ষণ কিংবা দুর্ঘটনা, কারণ যাই হোক, এখন প্রশ্ন উঠছে, মার্কিন সামরিক বাহিনী কি প্রযুক্তিগত ত্রুটির শিকার, নাকি অভিশপ্ত দশায় গ্রাস করছে তাদের আকাশ? যুদ্ধবিমানগুলো হারিয়ে যাচ্ছে সমুদ্রের অতল গহ্বরে, কিন্তু এর প্রতিধ্বনি বেজে উঠছে পৃথিবীর প্রতিটি সামরিক ঘাঁটিতে। বিশ্বের সুপার পাওয়ারও যে কখনো হোঁচট খেতে পারে, এই দুর্ঘটনাগুলোই তার প্রমাণ। রাতের অন্ধকারে ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে একের পর এক যুদ্ধ জাহাজ ভেসে উঠছে। আকাশে উঠছে যুদ্ধবিমান, সমুদ্রতল থেকে উঁকি দিচ্ছে ডুবোজাহাজ, ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দিচ্ছে আগুনের রেখা, যেন সিনেমার দৃশ্য। কিন্তু এ সিনেমা নয়, এ বাস্তব। নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 404। ইরানের বিশাল সামরিক মহড়া। যুদ্ধ শেষ হয়নি। ইসরায়েল আর আমেরিকার হামলার ক্ষত শুকানোর আগেই নতুন প্রস্তুতি নিচ্ছে ইরান। কারণ তেহরান জানে শত্রুর ষড়যন্ত্র থেমেনি, যে কোনো মুহূর্তে আবারও হামলা নামাতে পারে ইসরায়েল ও আমেরিকা। তাই বিশ্রামের সুযোগ নেই। হুমকি ঠেকাতে, আগ্রাসন ভাঙতে ইরান শান দিচ্ছে নিজের অস্ত্র ভাণ্ডারে। এই মহড়ায় শুধু অস্ত্র প্রদর্শনী নয়, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, বিমান, এমনকি ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও অংশ নিয়েছে। উপকূল থেকে সমুদ্র পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের নৌবাহিনী, আমরা প্রস্তুত। মুখপাত্র আব্বাস হাসানি জানিয়েছেন, মহড়ার আসল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ প্রস্তুতি আরও উন্নত করা এবং দেশীয় প্রযুক্তির শক্তিকে প্রমাণ করা। কিন্তু টুইস্ট এখানে, কয়েক মাস আগে ইসরায়েল আকস্মিক হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনায়। মার্কিন সাহায্যে ফোর্দোর পাহাড়ের নিচে থাকা বাংকার বোমার আঘাতও পড়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল বটে, কিন্তু ইরান আগেই সরিয়ে ফেলেছিল সবচেয়ে মূল্যবান ইউরেনিয়াম আর জরুরি যন্ত্রপাতি। তাই ধ্বংস হয়ে যায়নি তাদের স্বপ্ন।
বিশ্লেষকদের মতে ইরানের বিজ্ঞানীরা চাইলে আড়ালে থেকেই পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা ধরে রেখেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্জে উঠেছেন, ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে হামলা আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হুমকি কি সত্যিই ইরানকে থামাতে পারবে? ইরানের উত্তর স্পষ্ট। তাদের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় স্বার্থে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে দেশ, আর শত্রুর আগ্রাসনের জবাবে আসবে আরও কঠিন আঘাত। এই আত্মবিশ্বাস শুধু কথায় নয়, বাস্তবে। সাম্প্রতিক যুদ্ধেই দেখা গেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে বিলিয়ন ডলার, তবু তারা ব্যর্থ হয়েছে। এবার তাই বার্তা আরও ভয়ানক। এই মহড়া শুধু রণকৌশল নয়, বরং ঘোষণা, যদি আবার আসো এবার আরও বড় আঘাত পাবে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে আরও শক্ত করবে। যুদ্ধক্ষেত্রে একক শক্তির মতো উঠে দাঁড়াবে তেহরান। আমেরিকা ও ইসরায়েল বুঝতে পারছে, ক্ষেপণাস্ত্র দিয়ে ঘেরা এক অদৃশ্য ঢাল তৈরি করে ফেলেছে ইরান। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতো। সাগরের বুকে ইরানি যুদ্ধজাহাজগুলো দাঁড়িয়ে আছে, আকাশে ক্ষেপণাস্ত্রের আগুনের রেখা, আর পাহাড়ের নিচে গোপনে কাজ করছে বিজ্ঞানীরা। শত্রুর চোখ রাঙানি চলছে, কিন্তু তেহরানের উত্তর আরও স্পষ্ট, আরও শীতল। আমাদের থামাতে চাইলে যুদ্ধের ময়দানে এসো, আমরা প্রস্তুত। মহাকাশে ইরানের স্বপ্ন, শহীদ সোলাইমানি স্যাটেলাইটের অভিযান। রাতের আকাশে অসংখ্য তারা, কেউ তাকিয়ে দেখে শুধু আলো, কিন্তু ইরান, তারা দেখছে নিজের ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল দেশটি। আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররা ভাবছিল ইরানকে চিরকাল প্রযুক্তির দৌড়ে পিছিয়ে রাখা যাবে, কিন্তু ইতিহাস প্রমাণ করে ইরান কখনো থামে না। এই দেশ বারবার ভাঙা শিকলকে অস্ত্র বানিয়ে দাঁড়িয়েছে আরও শক্ত হয়ে। শত্রুর চোখের সামনে দিয়ে ইরান এবার ছুটছে মহাকাশ জয়ের পথে। তেহরান ঘোষণা করেছে এক অভূতপূর্ব উদ্যোগ, শহীদ সোলাইমানি স্যাটেলাইট প্রকল্প। শুধু একটি বা দুটি নয়, একসাথে 20টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা। এই মিশন শুরু হবে 2026 সালের মার্চের মধ্যে। এমন সাহসী ঘোষণা শুনে দুনিয়া হতভম্ব। প্রযুক্তির মঞ্চে এটা কেবল এক ধাপ নয়, বরং এক লাফে শীর্ষে ওঠার ঘোষণা। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি জানালেন, এই স্যাটেলাইটগুলো হবে দেশের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন। এর মানে ইরানের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি কোণায় পৌঁছে যাবে যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস একে অপরের সঙ্গে যুক্ত হবে। স্মার্ট শহর, স্মার্ট কৃষি, এমনকি সামরিক প্রযুক্তিও নতুন রূপ নেবে। আর সবটাই তৈরি হচ্ছে নিজস্ব প্রযুক্তি দিয়ে, কোনো বিদেশি ভরসা নয়। ইরানের বিজ্ঞানীরা নিজের হাতেই গড়ছেন যন্ত্রাংশ, নিজেরাই স্থাপন করবেন কক্ষপথে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলেমিশে এগিয়ে নিচ্ছে প্রকল্প। একসময় যে আকাশ ছোঁয়া ছিল স্বপ্ন, আজ সেখানে উঠছে ইরানের নিজস্ব স্যাটেলাইট। যেখানে পশ্চিমা শক্তি চাইতো ইরানকে চিরকাল নিচে আটকে রাখতে, সেখানে ইরান এখন উঠছে মহাকাশের সিঁড়ি দিয়ে। তবে স্বীকার করতে হচ্ছে, এটা সহজ পথ নয়। সালারি সতর্ক করে দিয়েছেন, প্রযুক্তিগত জটিলতায় কিছুটা দেরি হতে পারে, কিন্তু তিনি আবারও নিশ্চিত করেছেন অগ্রগতি আসার চেয়েও ভালো। ভাবুন একবার, 20টি স্যাটেলাইট একই প্রকল্পে, এমনকি প্রযুক্তি দানব আমেরিকা কিংবা ইসরায়েলও এই মুহূর্তে ইরানের মতো সাহসী ঘোষণা দেয়নি। আর ইরান নিষেধাজ্ঞার অন্ধকার ভেদ করে গড়ছে এক নতুন দিগন্ত। এ যেন সিনেমার চূড়ান্ত টুইস্ট, যেখানে ভিলেন ভেবেছিল নায়ক আর উঠতে পারবে না, ঠিক তখনই নায়ক উঠে দাঁড়ায় আকাশের বুক ছিঁড়ে নিজের পতাকা গাড়তে। আজকের বাস্তবতাও তাই। ইরান মহাকাশে শুধু স্যাটেলাইট পাঠাচ্ছে না, পাঠাচ্ছে এক বার্তা, আমাদের থামানো যাবে না, শিকল ভাঙা আমাদের অভ্যাস, আকাশ এখন আমাদের। প্রশ্ন শুধু একটাই, এই স্যাটেলাইট কনস্টেলেশন কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? উত্তর লুকিয়ে আছে সেই আকাশে, যেখানে ইতিমধ্যেই জ্বলজ্বল করছে ইরানের শহীদ সোলাইমানি স্যাটেলাইটের স্বপ্ন। জর্ডানের গর্জন, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঝড়ের আভাস। ভূমধ্যসাগরের বাতাস হঠাৎই যেন দিক বদল করেছে। এতদিন ফিলিস্তিনের কান্না, গাজার ধ্বংসযজ্ঞ, পশ্চিম তীরের হাহাকার,
সবকিছুর মাঝে নীরব ছিল প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু এবার আর নীরবতা নয়, এবার মঞ্চে উঠেছে জর্ডান। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করলেন, আর তার ঠিক পরেই জর্ডান ঘোষণা দিল যুদ্ধের প্রস্তুতির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মানচিত্র প্রকাশ করেছেন তা যেন আগুনে ঘি ঢালার মতো। সেই মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে কথিত গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা ক্ষুব্ধ, আরব দুনিয়াও ক্ষুব্ধ, তবে সবচেয়ে তেতে উঠেছে জর্ডান। রাজধানী আম্মান থেকে জারি হলো এক ঐতিহাসিক ঘোষণা। 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালু করছে জর্ডান। সিনেমার মতো দৃশ্য কল্পনা করুন, একদল তরুণ, চোখে আগুন, হাতে পতাকা, সামনে দাঁড়িয়ে আছেন যুবরাজ হোসেন বিন আবদুল্লাহ। তিনি বললেন, দেশের প্রতিটি তরুণকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই এক লাইনেই জর্ডানের ভবিষ্যৎ বদলে গেল। 1990-এর দশক পর্যন্ত 18 থেকে 40 বছরের প্রত্যেক পুরুষের জন্য সেনাবাহিনীতে 2 বছর কাজ করা বাধ্যতামূলক ছিল। পরে এই নীতি শিথিল হয়, সীমিত প্রশিক্ষণ চালু থাকে। কিন্তু এখন আবার শুরু হচ্ছে পূর্ণাঙ্গ সামরিক কর্মসূচি। আগামী বছর জানুয়ারি থেকে 2007 সালে জন্ম নেওয়া ছেলেরা যখন 18 পেরোবে, তখনই শুরু হবে এই নতুন অধ্যায়। প্রথম পর্যায়ে যোগ দেবে 6000 তরুণ। দ্রুত সেই সংখ্যা বাড়বে 10,000-এ। এক প্রজন্ম গড়ে উঠবে যুদ্ধের জন্য, দেশের প্রতিরক্ষার জন্য। জর্ডানের এই সিদ্ধান্ত কেবল সামরিক নয়, এটি রাজনৈতিকও। সিরিয়ার ভেতরে অস্থিরতা, গৃহযুদ্ধের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়ন, গাজায় হত্যাযজ্ঞ, সব মিলিয়ে জর্ডান এখন দ্বিগুণ হুমকির মুখে। একদিকে বাইরের হানা, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা। ঠিক এই মুহূর্তে গ্রেটার ইসরায়েলের মানচিত্রে জর্ডানকে অন্তর্ভুক্ত করে নেতানিয়াহু দিলেন চরম বার্তা। আর সেই বার্তার জবাবই যেন এসেছে আম্মান থেকে। আমরা প্রস্তুত, আমরা এক, আমরা লড়ব। বিশ্লেষকরা বলছেন, জর্ডানের এই কর্মসূচি শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করবে না, তরুণদের ভেতরও এক নতুন পরিচয় গড়ে তুলবে। শৃঙ্খলা, চরিত্র এবং সবচেয়ে বড় কথা, দেশের প্রতি অবিচল আনুগত্য। জর্ডান হয়তো বড় শক্তি নয়, না আছে পারমাণবিক অস্ত্র, না আছে বিশ্বশক্তির মতো মহাকাশ প্রযুক্তি, কিন্তু আছে এক অমূল্য সম্পদ, ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম। যুবরাজ হোসেন বিন আবদুল্লাহর নেতৃত্বে সেই প্রজন্ম এখন জেগে উঠছে। চিত্রনাট্য যেন লেখা হয়ে গেছে। একপাশে দখলদার ইসরায়েল, গ্রেটার ইসরায়েলের বিভীষিকাময় স্বপ্ন নিয়ে, অন্য পাশে ছোট্ট জর্ডান, কিন্তু বুক ভরা সাহস নিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশে প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? সময়ই দেবে জবাব। কিন্তু ইতিহাসের পাতায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এক নতুন অধ্যায়। জর্ডান গর্জেছে। চীনের সীমান্ত থেকে মাত্র 27 কিলোমিটার দূরে পাহাড়ি উপত্যকার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। উত্তর কোরিয়ার সিংপুং ডং ক্ষেপণাস্ত্র ঘাঁটি। নামটি উচ্চারণে সাধারণ মনে হলেও এর ভেতর লুকিয়ে আছে এমন এক শক্তি যা এক নিমিষেই পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। স্যাটেলাইট চিত্র, উত্তর কোরিয়ার পালিয়ে আসা শরণার্থীর সাক্ষ্য আর গোপন নথি বিশ্লেষণ করে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিতে মজুদ থাকতে পারে 9টি পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ICBM এবং তাদের মোবাইল লঞ্চার। ঘাঁটিটি চীনের সীমান্তে এত কাছাকাছি যে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ সরাসরি আঘাত হানার আগে হাজারবার ভেবে দেখতে বাধ্য হবে। কারণ সামান্য ভুলে যদি বিস্ফোরণ চীনের ভেতরে ছড়িয়ে পড়ে, তবে সেটি পুরো এশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে। ঘাঁটির অবস্থান যেন সিনেমার এক লুকোনো সেট, 22 বর্গ কিলোমিটার জুড়ে, যা আকারে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বড়। 2004 সালে শুরু হওয়া এই ঘাঁটির নির্মাণ কাজ 2014 সালের মধ্যেই সম্পূর্ণ কার্যকর হয়। তারপর থেকে উত্তর কোরিয়া নিয়মিত এটি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটিতে হাওয়াসং 15 বা হাওয়াসং 18 এর মতো দীর্ঘ পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। এগুলো যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হানার মতো সক্ষমতা রাখে। ট্রান্সপোর্টার লঞ্চারের সাহায্যে ক্ষেপণাস্ত্র মুহূর্তেই নিক্ষেপ করা সম্ভব, আবার যুদ্ধের সময় দ্রুত অন্যত্র সরিয়েও ফেলা যাবে। এখানে নাটকীয় মোড় ঘোরে রাশিয়ার প্রসঙ্গে। 2014 ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে উত্তর কোরিয়া মস্কোর সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে।
খবর আছে রাশিয়ার জন্য সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। বিনিময়ে রাশিয়া তাদের আধুনিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ করতে পারে, যা আরও ভয়ঙ্কর করে তুলবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি। প্রশ্ন হচ্ছে, এই ঘাঁটি কেবল যুক্তরাষ্ট্রকেই টার্গেট করছে, নাকি পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ওপরও এক ছায়া ফেলে রেখেছে? দক্ষিণ কোরিয়ার সিউলের একজন অধ্যাপক মন্তব্য করেছেন, চীনের এত কাছে ঘাঁটি বানিয়ে উত্তর কোরিয়া আসলে এক ধরনের ঢাল বানিয়েছে। যদি কেউ হামলা করে, চীন কিভাবে প্রতিক্রিয়া দেবে সেই অনিশ্চয়তাকে কাজে লাগাতে চাইছে তারা। উত্তর কোরিয়ার হাতে আছে প্রায় 40 থেকে 50টি পারমাণবিক ওয়ারহেড। এগুলো বহন করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে, অর্থাৎ কিম জং উনের এক নির্দেশে কয়েক হাজার কিলোমিটার দূরে আগুন ঝরে পড়তে পারে। চীনের সীমান্ত ঘেঁষা এক অচেনা উপত্যকা, চারদিকে পাহাড়, ভিতরে লুকানো বিশাল আকারের সামরিক কমপ্লেক্স। পৃথিবীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র থেকেও লুকানো নেই এই খবর, কিন্তু কিছু করার সাহস করছে না কেউ। কারণ উত্তর কোরিয়া জানে ভয়ই তাদের আসল অস্ত্র, আর সেই ভয়কে ঢাল বানিয়ে তারা দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় শক্তির সামনে। রাত গভীর। রামাল্লার পূর্বে ছোট্ট গ্রাম আল মুঘাইর নিস্তব্ধতায় ডুবেছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে এলো সংঘর্ষের শব্দে। এক তরুণ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এগিয়ে গেছেন বসতির দিকে, হাতে ছোট্ট একটি পিস্তল। কিন্তু ভাগ্য যেন তাকে ধোঁকা দিল। অস্ত্র কাজ করল না, গুলি বের হলো না। সাধারণত এমন মুহূর্তে ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু তিনি থামেননি। খালি হাতে ঝাঁপিয়ে পড়লেন। ধস্তাধস্তিতে এক ইসরায়েলি বসতি গুরুতর আহত হলো, আর সেই যোদ্ধা অন্ধকারের আড়ালে মিলিয়ে গেলেন নিরাপদে। এই ঘটনায় রাতারাতি আলোড়ন তুলল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিলিস্তিনিরা একে বলছে সাহসের প্রতীক। তাদের চোখে এটি কেবল একজনের হামলা নয়, বরং দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধের নতুন রূপ। ভোরে গাজা থেকে বিবৃতি দিল হামাস। তারা ঘোষণা করল এটি এক ব্যক্তির উদ্যোগ নয়, এটি একটি ন্যায়সঙ্গত লড়াই। তাদের ভাষায় অস্ত্র থেমে যেতে পারে, কিন্তু প্রতিরোধ থামে না। 22, 23 ও 24 আগস্ট এই 3 দিনকে তারা ঘোষণা করল প্রতিরোধের নতুন অধ্যায় হিসেবে। শুধু মিছিল নয়, প্রতিটি সংঘর্ষের কেন্দ্রে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে তারা জনগণকে আহ্বান জানালো। হামাসের বিবৃতিতে আল মুখাইরের তরুণ যোদ্ধার প্রশংসা করে বলা হয়, অস্ত্র ব্যর্থ হলেও তিনি আঘাত করতে দ্বিধা করেননি। তাদের মতে এটাই ফিলিস্তিনি জনগণের সাহসের প্রতিচ্ছবি। বার্তাটি স্পষ্ট, দখলদার কখনোই নিরাপদ নয়। ঘটনার পর আহত ইসরায়েলি বসতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায় তার অবস্থা গুরুতর। সেনারা গ্রাম ঘিরে ফেললেও হামলাকারীকে খুঁজে পায়নি। এই ব্যর্থতা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে ফিলিস্তিনি গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে আশাবাদ। অনেকেই বলছে এটি ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনের জবাব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবি ও বার্তা। অস্ত্র থেমে গেলেও প্রতিরোধ থামে না। পশ্চিম তীরে গত কয়েক মাস ধরে ইসরায়েলি সেনাদের অভিযান বেড়েই চলেছে। রাতের অন্ধকারে গ্রামে হানা, বাড়িঘর ভাঙচুর, নারী পুরুষ নির্বিশেষে গ্রেপ্তার, এমনকি বসতি স্থাপনকারীদের আগুন ধরিয়ে দেয়া এখন প্রতিদিনের ঘটনা। হামাস দাবি করছে এই দমন পীড়নই মানুষকে পথে নামাচ্ছে। তারা একে ফ্যাসিবাদী দখলদারদের অপরাধ আখ্যা দিয়ে বলছে প্রতিটি আঘাতের জবাব মাঠেই দেয়া হবে। আল মুখাইরের এই ছোট্ট ঘটনা তাই শুধু সংঘর্ষ নয়, এ যেন সংগ্রামের নতুন অধ্যায়। এক তরুণের সাহস বার্তা দিল স্বাধীনতার পথ রক্তে রঞ্জিত হলেও তা অপ্রতিরোধ্য। স্থানীয় এক বৃদ্ধ সংবাদ মাধ্যমকে বললেন, আমরা প্রতিদিন ভয়ে বাঁচি, কিন্তু আজকের ঘটনার পর মনে হলো আমাদের সন্তানরা ভয়কে জয় করতে শিখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের ছোট ছোট আক্রমণ আসলে বড় প্রতিরোধ আন্দোলনের ইঙ্গিত। তাদের আশঙ্কা, হামাস ঘোষিত আগস্টের দিনগুলো ঘনিয়ে এলে পশ্চিম তীর, আল কুদস, এমনকি গাজার সীমান্ত জুড়ে সংঘর্ষ আরও বাড়তে পারে। ইতিমধ্যেই ইসরায়েলি বাহিনী টহল জোরদার করেছে, নতুন চেকপোস্ট বসাচ্ছে। কিন্তু প্রতিরোধপন্থীরা বলছে এভাবে কোনো আন্দোলন থামানো যাবে না। রাতের আকাশে যখন তেহরানের আলো ঝলমল করছে, তখনই দেশটির শক্তিমান নেতারা এক অদৃশ্য অস্থিরতা টের পাচ্ছেন। কারণ তাদের খুব কাছেই আঁকা হচ্ছে এক নতুন নীল নকশা। নাম দেওয়া হয়েছে করিডোর। কাগজে এটি শান্তির প্রতীক হলেও ইরানের চোখে এটি ছদ্মবেশী ষড়যন্ত্র।
এই করিডোর নাকি যুক্ত করবে আজারবাইজান আর্মেনিয়া হয়ে তুরস্ককে। পরিকল্পনাটি এসেছে যুক্তরাষ্ট্রের হাত ধরে, আর পেছনে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছায়া। কাগজে কলমে অর্থনৈতিক পথ, কিন্তু তেহরানের ভাষায় এটি হবে ভাড়াটে সৈন্যদের কবরস্থান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সীমান্তের এত কাছে মার্কিন উপস্থিতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, প্রয়োজনে এই করিডোর গঠনের চুক্তিও ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তেহরানের ভয়, করিডোর বাস্তবায়ন হলে আর্মেনিয়া ও ককেসাস অঞ্চল থেকে ইরান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক সেই জায়গায় সম্ভাব্য শত্রু শক্তি মার্কিন বাহিনী স্থায়ী আসন ঘেরে বসবে। এই হুমকির মাত্র একদিন পরই তড়িঘড়ি করে আর্মেনিয়ায় উড়ে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী ইয়েরেভানে বসে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে পাশিনিয়ান আশ্বাস দিলেন এই করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আর্মেনিয়ার হাতে। কোনো তৃতীয় দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এখানে প্রভাব বিস্তার করবে না। আর্মেনিয়ার রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করবে আর্মেনিয়ার সেনারাই। তবে পাশিনিয়ান এটাও স্পষ্ট করেছেন এই করিডোর হবে দুই দেশের অর্থনৈতিক দিগন্ত উন্মোচনের নতুন দরজা। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে, আর সেখান থেকে সরাসরি পৌঁছাবে তুরস্কে। যুক্তরাষ্ট্র হাতে নেবে উন্নয়ন কাজ, যার মাধ্যমে তেল, গ্যাস ও অন্যান্য সম্পদ রপ্তানির সুযোগ আরও বেড়ে যাবে। এখানেই টুইস্ট, ইরানের চোখে এ যেন অর্থনৈতিক করিডোর নয়, বরং সামরিক ঘাঁটি গড়ার গোপন চক্রান্ত। তাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান কেবল আর্মেনিয়াতেই থামলেন না, সোজা চলে গেলেন বেলারুশে। রাশিয়ার ঘনিষ্ঠ এই মিত্রের সঙ্গে দাঁড়িয়ে তিনি দিলেন কঠিন বার্তা। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কুর সঙ্গে বৈঠক শেষে দুই নেতা একসঙ্গে বললেন, পশ্চিমা শক্তির হস্তক্ষেপ আর সহ্য করা হবে না। শুধু তাই নয়, সামরিক সহযোগিতা জোরদার করার সিদ্ধান্তও নিলেন তারা। এ যেন স্পষ্ট সংকেত, ইউক্রেন যুদ্ধের উত্তাপে যখন ইউরোপ পশ্চিমা সম্পর্ক তেতে উঠেছে, তখন তেহরান দেখিয়ে দিল তারা একা নয়। রাশিয়া, বেলারুশ, ইরান, তিন দেশের ঘনিষ্ঠতা নতুন শক্তি সমীকরণের জন্ম দিতে পারে। তেহরানের বার্তা এখন গর্জে উঠছে একটাই, করিডোরের নামে কোনো ছলচাতুরি নয়। যদি যুক্তরাষ্ট্র সীমান্ত ঘেঁষে দাঁড়ায়, তবে সেটাই হবে তাদের জন্য নতুন যুদ্ধভূমি। ইরানের কূটনীতি সবসময়ই আঞ্চলিক শক্তির ভারসাম্য ধরে রাখার লড়াই, আর এবার তারা স্পষ্ট করেছে এই ভূমি তাদের। দখল বা ঘেরাওয়ের যে কোনো চেষ্টা শেষ হবে প্রতিরোধের আগুনে। ইরাকের বজ্রকণ্ঠ, আমেরিকার দিন শেষ। রাতের বাগদাদ, টাইগ্রিস নদীর উপর দিয়ে বইছে হালকা বাতাস, কিন্তু সেই প্রশান্তির আড়ালে জ্বলছে ঝড়। 2 দশক ধরে ইরাকের বুকে দাঁড়িয়ে থাকা মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদ আজ যেন অস্থির। কারণ নীরবতা ভেঙে ইরাক এবার মুখ খুলেছে, আর নয় আমেরিকা। 2003 সালে সাদ্দাম সরকারের পতনের পর থেকেই ইরাকে প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র। সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর সবখানেই মার্কিন উপস্থিতি, আর ইরাককে বানিয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয়েছে ড্রোন হামলা, বিমান হামলা, এমনকি গোটা মধ্যপ্রাচ্যে তাণ্ডব। এতদিন বাগদাদ চুপ ছিল, কিন্তু এখন আর নয়। ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি তানসিকিয়া ঘোষণা করেছে দেশের ভূখণ্ডে আর কোনো বিদেশি প্রভাব মেনে নেওয়া হবে না। তাদের ভাষায়, আমেরিকা ও তার সহযোগীরা এই অঞ্চলকে লক্ষ্য বানাতে চায়, কিন্তু সেটি কিছুতেই হতে দেবে না ইরাক। তারা আরও স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র কেবল অসভ্যতার প্রতীক। তাদের প্রতিশ্রুতি মূল্যহীন পদক্ষেপগুলো আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসাইন আলাউই ঘোষণা দেন, আগামী সেপ্টেম্বরে শেষ হবে আন্তর্জাতিক জোটের 22 বছরের মিশন। আইন আল আসাদ সহ সব মার্কিন ঘাঁটি খালি হবে। শোনা যাচ্ছে কিছু কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে, তবে এখনও মার্কিন সেনারা অবস্থান করছে। এ নিয়ে দেশ জুড়ে উত্তেজনা চরমে। ঠিক এমন সময়ে বাগদাদ সফরে গিয়েছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সেখানে ইরাকের সঙ্গে নতুন এক নিরাপত্তা চুক্তি সই হয়েছে। সীমান্ত রক্ষা ও নিরাপত্তা জোরদারে দুই দেশ একসাথে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এটাই আসল মোড়, কারণ ইরাকের এই দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে ইরানের শক্তির প্রভাব। ইরান শুধু আঞ্চলিক রাজনীতির অংশ নয়, বরং প্রতিরোধের এক প্রতীক। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সামরিক অভিজ্ঞতা সবকিছু নিয়েই তারা এখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল।
বাগদাদ জানে তেহরান পাশে থাকলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর আগের মতো সহজ হবে না। কল্পনা করুন, মধ্যরাতের আইন আল আসাদ ঘাঁটি, আমেরিকার সৈন্যরা ব্যস্ত মালপত্র গুছাতে। দূরে ইরাকি যোদ্ধাদের চোখে ভেসে ওঠে নতুন ভোরের প্রতিশ্রুতি। কেউ কেউ চিৎকার করে বলছে এবার সার্বভৌমত্ব ফিরছে ইরাকে। টাইগ্রিস নদীর ধারে এক বৃদ্ধ চুপচাপ দাঁড়িয়ে থাকে আকাশের দিকে। তার চোখে ভেসে ওঠে স্মৃতি, যখন আমেরিকার ট্যাঙ্ক ঢুকেছিল বাগদাদে। আজ তিনি হাসেন, ফিসফিস করে বলেন, প্রতিরোধ কখনো মরে না, আমেরিকা যাবে, আমরা থাকব। মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টাচ্ছে। ইরাকের গর্জন আর ইরানের শক্তি মিলিয়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 দশকের দাপট এখন কাঁপছে বাগদাদের বজ্রকণ্ঠে। প্রশ্ন একটাই, সেপ্টেম্বরে কি সত্যিই আইন আল আসাদ খালি হবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সংঘর্ষের প্রস্তাবনা? রাতের আকাশে এখনো যেন ভেসে আছে সেই দগ্ধ ধোঁয়া। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষ হলেও এর প্রতিধ্বনি থামেনি। আর যুদ্ধের পরপরই ইরান ছুঁড়ে দিয়েছে এমন এক ঘোষণা যা শুনে শত্রুপক্ষের চোখে ঘুম নেই। তেহরান বলছে, আমাদের আসল ক্ষেপণাস্ত্র এখনো প্রকাশ্যে আসেনি। যুগের পর যুগ ধরে ইরান গড়ে তুলেছে বিশাল মিসাইল ভান্ডার। শুধু সঞ্চয় নয়, প্রয়োজনে তার শক্তির স্বাক্ষরও রেখেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। আয়রন ডোমের গর্ব, সেগুলো মুখ থুবড়ে পড়েছিল ইরানি আঘাতে। কিন্তু এবার ঘোষণা আরো ভয়ানক। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন দেশের সীমান্ত ছাড়িয়ে 50টিরও বেশি দেশে পৌঁছে গেছে। তার কথায় এগুলো কেবল আগের যুদ্ধের মিসাইল নয়, বরং তার চেয়েও বহুগুণ শক্তিশালী ও আধুনিক। এখানেই রহস্য। নাসিরজাদে ইচ্ছে করে এই সবকিছু খোলাসা করেননি। তিনি শুধু বললেন, যদি শত্রুপক্ষ আবার আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে আমরা নতুন অস্ত্রগুলো ব্যবহার করব। এর মানে যুদ্ধক্ষেত্রে এখনো ইরানের ভান্ডারের আসল অস্ত্রের দেখা মেলেনি। বিশ্ব তাই আজ কল্পনা করছে সেই লুকানো শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। অবাক করা তথ্য দিচ্ছে আল মায়াদি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো আসলে বহু বছর আগের তৈরি। পুরনো অস্ত্র দিয়ে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে তেহরান এমন তাণ্ডব চালিয়েছে যে প্রতিপক্ষ পর্যদস্ত হয়ে পড়েছিল। অথচ প্রতিরক্ষা শিল্পে ইরান এখন আরও আধুনিক, আরও উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। কল্পনা করা যায়, যদি পুরনো অস্ত্রেই ইসরায়েলকে মাথা নিচু করতে হয়, তবে নতুন অস্ত্র ময়দানে নামলে কি হবে? যুদ্ধের অর্থনৈতিক হিসাবও চোখ খুলে দেওয়ার মতো। ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টা হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $5 বিলিয়ন। তবুও ব্যর্থ হয়েছে তাদের আয়রন ডোম। আছড়ে পড়েছে খাইবার শেকান, হাজ কাশেমের মতো ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ডের বুকে। প্রতিটি বিস্ফোরণ যেন এক একটি ঘোষণা, ইরানকে থামানো যাবে না। যুদ্ধের সময় যে মিসাইল ব্যবহৃত হয়েছে সেগুলো ছিল কেবল আইসবার্গের চূড়া। এর নিচে লুকিয়ে আছে ইরানের আসল শক্তি, যে অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি। প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদের ইঙ্গিত তাই শুধু হুমকি নয়, বরং এক শীতল বার্তা। পরবর্তী সংঘাতে শত্রুর সামনে দাঁড়াবে এমন এক ঝড় যা তারা আগে কখনো দেখেনি। আজ ইরানের বার্তা স্পষ্ট। প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তাদের এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে তারা একাই প্রতিরোধের কেন্দ্র। শত্রুরা যতই লজিস্টিক দিক থেকে সহায়তা পাক, যতই গোয়েন্দা তথ্য ভাগ করুক, ইরানের মিসাইল শক্তির সামনে সবই তছনছ হয়ে যাবে। এ যেন এক সিনেমেটিক দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে আছে খামেনির বাহিনী, হাতে অদেখা অস্ত্রের ভান্ডার, পেছনে জ্বলে ওঠা আগুনের রেখা, আর সামনে দাঁড়িয়ে থাকা শত্রুর বুক কাঁপছে, কারণ তারা জানে আসল খেলা এখনো শুরু হয়নি। গাজার আকাশে আবারও ধোঁয়া, আবারও বিস্ফোরণ। ট্যাঙ্কের গর্জন থামাতে মাঠে নেমেছে ফিলিস্তিনের যোদ্ধারা। একদিকে ইসরায়েলের গিদিয়নের রথ সামরিক অভিযান, অন্যদিকে হামাস ও ইসলামিক জিহাদের জোটবদ্ধ প্রতিরোধ। যুদ্ধ যেন দাবার খেলা,
কিন্তু এখানে প্রতিটি চাল ধ্বংসের ছাপ রেখে যাচ্ছে। খান ইউনিসের মান এলাকা আল রান্তিসি মসজিদের আশেপাশে জড়ো হয়েছে ইসরায়েলি সেনা আর তাদের সাঁজোয়া গাড়ি। হঠাৎ বজ্রপাতের মতো গর্জে ওঠে মর্টার শেল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করল এটি তাদের আঘাত সঠিক নিশানায় পড়েছে শত্রুর কাঁধে। একই সময়ে আরেক ফ্রন্টে গাজা সিটির আল সুজাইয়া পাড়ার পূর্বে অন্ধকার গলি থেকে বেরিয়ে আসে আল কাসাম আর ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। হাতে ট্যাঙ্ক বিরোধী রকেট বিস্ফোরণ নিশানা করে তারা ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ককে। মুহূর্তেই আগুনে ঘিরে যায় যুদ্ধজান। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে। টুইস্টটা এখানে, শত্রুর চোখের সামনে থেকেই প্রতিরোধ যোদ্ধারা চালাচ্ছে হামলা, তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে গাজার গলিপথে। 20 আগস্ট আরেকটি বড় অপারেশন চালায় আল কাসাম। এবার লক্ষ্য খান ইউনিসের দক্ষিণ পূর্বে সদ্য গড়ে তোলা ইসরায়েলি সামরিক ঘাঁটি। পদাতিক বাহিনী প্রায় 1 প্লাটুন যোদ্ধা ঝাঁপিয়ে পড়ে। তাদের হাতে ইয়াসিন 105 আরপিজি, শাওয়াজ বিস্ফোরক আর আইইডি। একের পর এক আঘাত করতে থাকে মেরকাভা ট্যাঙ্কের উপর। ধুলো, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা সীমান্ত। অন্যদিকে ইসরায়েল নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ঘোষণা করেছে গাজার দ্বিতীয় দখল অভিযান। 162তম ডিভিশন নামানো হয়েছে। 1,33,000 রিজার্ভ সৈন্যকে প্রস্তুত রেখেছে। প্রথম ধাপে দক্ষিণে তৈরি করা হবে তথাকথিত মানবিক অঞ্চল। বেসামরিকদের সরিয়ে নিয়ে শহরকে ঘেরাও করা হবে। এরপর ধাপে ধাপে বিমান হামলা, কামানের গোলা আর স্থল সেনার আগ্রাসনে গাজা সিটিকে পুরোপুরি কবজায় নেবে, এমনটাই দাবি করছে ইসরায়েলি সেনা। কিন্তু বাস্তবতা আলাদা ছবি আঁকছে। প্রতিটি অগ্রগতির পথে মর্টার শেল, বিস্ফোরণ আর ছায়ার মতো উপস্থিত ফিলিস্তিনি যোদ্ধারা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন গাজার সংকীর্ণ গলি আর গোপন সুড়ঙ্গের ভেতর যুদ্ধক্ষেত্র এমন জটিল যে শক্তিশালী সেনাও বারবার হোঁচট খাচ্ছে। দৃশ্যটা সিনেমার মতো। এক পাশে বিশ্বের অন্যতম আধুনিক সেনা, সাঁজোয়া ট্যাঙ্ক আর আকাশে ড্রোনের ঝড়। অন্য পাশে হাতে তৈরি বিস্ফোরক, মর্টার আর বীরত্বে ভর করে এগিয়ে চলা ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার আকাশে ভেসে ওঠে প্রতিরোধের প্রতীকী শব্দ। আমরা হার মানব না, ট্যাঙ্ক যত বড়ই হোক, আমাদের মাটিই আমাদের শক্তি। গাজার যুদ্ধ তাই শুধু দখল আর প্রতিরোধের লড়াই নয়, এটা শক্তির অসম লড়াই, যেখানে ছোট্ট শহরের যোদ্ধারা প্রতিবারই নতুন টুইস্ট এনে দিচ্ছে দুনিয়ার সামনে।